পাত্র হাসান আল মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখবেন হাসান আল মামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং এই দেশকে গড়তে যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমার প্রাণ প্রিয় শিক্ষকরা এখানে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। আমরা সবসময় বলেছি এদেশের মানুষের যে পরিবর্তন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই আমরা এদেশের মানুষ, শিক্ষার্থী, শিক্ষক সমাজ সকলের পক্ষে দাঁড়িয়েছি। আপনারা যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ উন্নত বিশ্বের প্রত্যেকটি দেশে শিক্ষকদের বেতন কাঠামো সবচেয়ে বেশি, কিন্তু আমাদের বাংলাদেশে শিক্ষকদের বেতন কাঠামো হচ্ছে সবচাইতে কম। এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। আমি একজন শিক্ষকের সন্তান হিসেবে এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমার সম্মানিত শিক্ষকরা যে করছেন তাদের দাবি সসম্মানে মেনে নিয়ে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে সহায়তা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি ভিপি নূর ভাইকে একটু স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, আমরা 20% বাড়ি ভাড়া চাই। এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, আর 75% শুধু কর্মচারীদের জন্য, শিক্ষকদের জন্য নয়। এই তিনটা দাবিতে আজ 9 দিন কিন্তু আমরা এই শহীদ মিনারে অবস্থান করছি। এখনো আমাদের এখানে হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত আছে। আমাদের অনেক শিক্ষক আমরণ অনশনে আছে। আমি আজকে এখন আমাদের সন্ধ্যা 7টা বাজে, এর 4-5 গুণ লোক এখনো বিভিন্ন মসজিদে নামাজ পড়ছে, বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে রেস্ট নিচ্ছে। আমি ভিপি নূর ভাইকে অনুরোধ জানাবো এই জনসমুদ্র থেকে, আপনি নিজে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে, আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে অবিলম্বে আমাদের এই দাবিটি যাতে সরকার মেনে নেয় এবং আমরা ক্লাসে ফিরে যেতে পারি, এই অনুরোধ আজকের এই জনসমুদ্র থেকে আমরা ভিপি নূর ভাইকে করতে চাই। আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি আমার বক্তব্য রাশেদ ভাই আসছে। আমি ভিপি নূর ভাইকে একটা অনুরোধ করব, আমরা 9 দিন রাজপথে, আর রাজপথে থাকতে চাই না। আমাদের শিক্ষক অসুস্থ হয়ে গেছে। আপনি যেহেতু আমাদের 24-এর বিপ্লবের অন্যতম একজন নায়ক, আপনি সারা বাংলাদেশ কিন্তু আপনার পক্ষে। আপনি যদি চেষ্টা করেন, আমার মনে হয় আমাদের এই দাবিটি আদায় হয়ে যায়। থেকে রিকোয়েস্ট করবো, যেহেতু রাশেদ খান এসছে, আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান রাশেদ ভাই, আমি এখন রাশেদ ভাইকে আমাদের এই শিক্ষকদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ জানাবো। প্রিয় শিক্ষক সমাজ, আমাদের সমাজের বিবেক আপনারা, আমার খুব দুঃখ লাগছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারা কতটা নির্দয় হলে আপনাদের দাবি মানার বিষয়ে এই ধরনের তালবাহানা করছে। আমরা গত পরশুদিন আপনার সংহতি জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছিলাম, আপনাদের এই যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে। এই শিক্ষক সমাজ দুর্নীতি করে না, অন্যায় করে না। এই শিক্ষক সমাজ কোন অন্যায়ের কাছে মাথা নত করে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, যাদের উপর আমাদের আস্থা বিশ্বাস ছিল, যারা
নতুন রাষ্ট্র বিনির্মাণ করবে, এই শিক্ষকদেরকে বাদ দিয়ে সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। এই শহীদ মিনারে তারা দীর্ঘ সময় অনশন করছে, আন্দোলন করছে। 9 দিন ধরে এই আন্দোলন, খোলা আকাশের নিচে এই আন্দোলন করছে। আপনাদের বিবেক কেন জাগ্রত হচ্ছে না? আমাদের দলের পক্ষ থেকে আমরা এর আগেও বলেছি, শিক্ষকদের দাবি যৌক্তিক। মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা, কর্মচারী কর্মকর্তা রয়েছে 75% উৎসব ভাতা। এই দাবি কি অযৌক্তিক? আজকে আমলারা গাড়ি পায়, বাড়ি পায়, অন্যান্য সুযোগ সুবিধা পায়। শিক্ষকরা তো সেই ধরনের গাড়ি বাড়ি প্রত্যাশা করছে না, তারা বেঁচে থাকার জন্য আন্দোলন করছে। কিন্তু এই আন্দোলন নিয়ে কেন তালবাহানা করছে? সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, যদি এই শিক্ষকদের আন্দোলন অনতিবিলম্বে আপনারা মেনে না নেন, তাহলে এই শিক্ষকদের সাথে নিয়ে সচিবালয় যমুনা ঘেরাও করা হবে। আপনারা শিক্ষক সমাজের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হকের উদ্দেশ্যে বলেছেন, নূর ভাই, আপনি যদি বসে থাকেন আমাদের আন্দোলন সফল হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত শিক্ষক সমাজের আন্দোলন, গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে। সর্বশেষ বলতে চাই, উপদেষ্টা পদে আপনারা রয়েছেন, আজকে এই দাবি মেনে নিতে আপনারা তালবাহানা করছেন। 5% আপনারা মেনে নিয়েছেন, 5%। এইটা কোনো দাবি মেনে নেওয়া হলো? আপনারা প্রত্যাখ্যান করেছেন, আমরাও এই 5% প্রত্যাখ্যান করেছি। শিক্ষকরা 20% দাবি করেছে, এই দাবি মানতে হবে। 1500 টাকা মেডিকেল ফি, মেডিকেল ভাতা, এটা কি কোনো বেশি হইল? আজকে আপনারা অসুস্থ হইলে, জ্বর ঠান্ডা কাশি লাগলে সিঙ্গাপুরে যান। আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছে। আপনারা কি দাবি করেছেন যে আমরা অসুস্থ হলে আমাদের বিদেশ নিতে হবে? তাহলে কেন এই সামান্য 1500 টাকা যে দাবি করেছেন সেই দাবি মানছে না? প্রধান উপদেষ্টাকে বলবো, শিক্ষা উপদেষ্টা তালবাহানা করছে। তিনি নিজে একজন শিক্ষক ছিলেন, কিন্তু তার বিবেক জাগ্রত হচ্ছে না। শিক্ষকরা ঘোষণা করেছে, সিআর আবরার আর নাই দরকার, আবরার আর নাই দেখেন শিক্ষা উপদেষ্টা, আপনি দেখেন আজকে শহীদ মিনারে সিআর আপনার আর নয় দরকার, এটি আপনার জন্য লজ্জার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য লজ্জার। শিক্ষকদের এই দাবি অনতিবিলম্বে মেনে নেন, নইলে কিন্তু এই উপদেষ্টা পদে থাকতে পারবেন না। কিন্তু ইতিমধ্যে নড়বড় হয়ে গেছে। এই শিক্ষক সমাজ যদি আন্দোলন শুরু করে, কোন উপদেষ্টা পদে থাকতে পারবেন না। অনতিবিলম্বে আপনাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ফ্যাসিবাদের যখন পতন হয়, তার আগে নুরু ভাই বলেছিল যে 90% সরকার পড়ে গেছে আর 10% আছে। তারপরে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। তা আমরা মনে করতে চাই, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা এগিয়ে গেছি, আর মাত্র 10% বাকি আছে। বিপি নুর ভাই যদি একটু ধাক্কা দেয়, তাহলে এটা আমাদের আদায়। আমরা যমুনায় যাব, বিপি নুর ভাইকে সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন 24-এর বিপ্লবের অন্যতম নায়ক, গোটা বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারীর হৃদয়ের স্পন্দন, আমাদের সবার আস্থা এবং ভালোবাসার প্রতীক, বাংলাদেশের একজন বজ্রকণ্ঠ দেশপ্রেমিক সৈনিক বিপি নূর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সমাজের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে নূর ভাইয়ের আগমন।
সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় আন্দোলন করছেন। আন্দোলন করে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, মৃত্যুবরণও করেছেন। আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আরে চেঞ্জ করেন, এগুলো চেঞ্জ করেন, লোক চেঞ্জ হোক, এই লোক চেঞ্জ করেন, হাত ব্যথা হয়ে গেছে। আরেকজন ধরেন। আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, এই লোক চেঞ্জ হোক না, হাত তো ব্যথা হয়ে গেছে। বাংলাদেশের এই মুহূর্তে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারা মোটামুটি অনেক দল এই শহীদ মিনার কিংবা প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় এসে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছে। এর আগে আমরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং প্রাইমারি শিক্ষকদেরও প্রোগ্রাম হয়েছে। আমরা সকল রাজনৈতিক দল এসেছিলাম এবং সমর্থন জানিয়েছিলাম। তো আমি সহ যারা অতীতেও সমর্থন দিয়েছে, শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছে, যদি অযৌক্তিক হতো তাহলে কেউ এই দাবির সাথে একমত পোষণ করত। তাহলে শিক্ষকদের দাবি যৌক্তিক। রাজনৈতিক দল এখন যারা সরকারকে সহযোগিতা করছে, সরকারের ভিত্তি, তারা শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করছে, একাত্মতা ঘোষণা করে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। এমনকি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে এই যে আপনাদের সাথে যে সমস্ত দলগুলো একাত্মতা পোষণ করেছে, তাদের প্রতিনিধিরাই সংসদে থাকবে, সরকার পরিচালনা করবে। তারাও আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। আশ্চর্য হচ্ছে যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকমের একটি জন দাবি, একটি মানবিক দাবিকে মেনে নিচ্ছে না? তারা তো 5 বছর থাকবে না যে তাদের এত কিছু চিন্তা করতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করবে, সরকার গঠন করবে, সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের দলীয় ফোরামেও ঘোষণা দিয়েছে শিক্ষাকে তারা জাতীয়করণ করবে, মর্যাদাকে উন্নীত করবে, বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। সেই জায়গা থেকে আজকে এই যে 3 দফা দাবিতে শিক্ষক সমাজ যে আন্দোলন করছে, তাদের বেতনের 20% বাড়ি ভাড়া, তাদের ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করা, এই 3 নম্বর দাবিটির জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই। কারণ শিক্ষক হয়ে আপনারা কিন্তু আপনাদের সাথে যারা কাজ করে কর্মচারীদের কথা চিন্তা করেছে। এইটা অনেকেই চিন্তা করে না। এই যে সচিবালয়ে যারা আমলা হয়, আপনাদেরই ছাত্র। আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি, আমার মা মারা গিয়েছে খুব ছোটবেলায়, সম্ভবত 2-2.5 বছর। আমরা যখন স্কুলে গিয়েছি, নাক দিয়ে প্রেমা পড়তো, যেটা বলে পানি পড়তো। অনেক সময় প্রাইমারি শিক্ষক ছিলেন একজন, তিনি অনেক সময় ডেকে বুঝে দিতেন। শিক্ষক ছিলেন তিনি, অনেক সময় মানে কাউকে সিনিয়র বড় ছাত্রদেরকে বলতেন ও একটু মুখটা ধুয়ে নিয়েছে। এই যে শিক্ষকদের একটা মাতৃসুলভ, পিতৃসুলভ আচরণ আমরা পেয়েছি, সেই কারণেই কিন্তু শিক্ষকদের সেই মর্যাদাটাকে উপলব্ধি করি। আমি যখন 2019 সালে ভিপি হওয়ার পরে গণভবনে যাই, তখনও কিন্তু আমি সেই প্রাইমারি শিক্ষিকা, তিনি রিটায়ার করছেন কিছুদিন আগে, তার কথাটি বলেছি। আমরা পারিবারিকভাবে আমাদের বাবারা, আমাদের ভাইয়েরা, আমাদের গুরুজনরা বলেছে যে শিক্ষকদেরকে সম্মান করা আমাদেরকে শিখিয়েছে। শিক্ষকরা আমাদের পড়াশোনার জন্য একটি ধমক দিয়েছে,
দু একটি বেত্রাঘাত করেছে, তার জন্য আমাদের বাবা মায়েরা কখনো স্কুলের সভাপতির কাছে সালিশি বসাতে যায় নাই, বিচার বসাতে যায় নাই। শিক্ষকদের শাসনের ফলেই ওই প্রত্যন্ত চরাঞ্চল থেকে ঢাকায় এসেছি, সেখান থেকে দেশের একটা ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি এবং ডাকসুর ভিপি হয়েছি। 28 বছর পরে একটা রাজনৈতিক দলের প্রধান হয়েছি এবং আজকের এই অবস্থানে এসেছি। সেই